আচ্ছা, দেখো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এই ব্রাউজারটাকে তোমরা তো সবাই চেনো না, তাই না? তোমরা কি চেনো এই ব্রাউজারের নাম কি? গুগল ক্রোম ব্রাউজার। এটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। কোন কোম্পানির? গুগল। আচ্ছা, মাঝে মধ্যে হয়তো একটু লেটে যাবে, এরপরে এমনিতেই তাড়াতাড়ি চলে আসবে। তো এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজার হলো গুগলের একটা প্রোডাক্ট। এখানে অনেকগুলো ট্যাব, মানে অনেকগুলো অ্যাকাউন্ট আমার অ্যাড করা আছে। আমি এখানে আপাতত সিঙ্গেল একটা অ্যাকাউন্টে যাচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারের কাজটা আসলে কি, এবং আমরা কেন গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ইন্টারনেট ব্যবহার করব, বা কি দিয়ে ব্যবহার করলে ভালো হয়? আমরা ফোনের ক্ষেত্রে সাধারণত যখন ইউটিউবে যাই, গুগল ক্রোম থেকে তো যায় না, তাই না? সরাসরি ইউটিউবের অ্যাপ আছে। ফেসবুকে গেলে ফেসবুকের অ্যাপ আছে, তাই না? বা অন্যান্য যে কোনো বিষয়ে ঢুকতে গেলে সেইটার একটা অ্যাপ আছে। আর যেগুলোর অ্যাপ নাই সেগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা ইন্টারনেট ব্যবহার করব? ধরো সরকারি অনেক ওয়েবসাইট, যেগুলো অ্যাপ সিস্টেম না, অ্যাপ ভিত্তিক না, ওয়েব বেসড, মানে এগুলোর একটা ইউআরএল আছে, ইউআরএল ব্যবহার করে করতে হয়, মানে ঠিকানা, নাম্বার, নাম নাম ব্যবহার করে করতে হয়। কি ধরনের নাম? ধরো প্রথম আলো ডট কম। প্রথম আলো ডট কম, এইটা হচ্ছে প্রথম আলোর একটা ঠিকানা। ইউআরএল, সংক্ষেপে এটাকে বলা হয় ইউআরএল। ইউআরএল বার, আমরা এখন যে বারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউআরএল বার। এখানে আমরা যে কোনো ঠিকানা লিখে সার্চ করলে, নাম লিখে সার্চ করলে নির্ভুলভাবে ওই নামের ওয়েবসাইট চলে আসে। প্রথম আলোর অ্যাপ্লিকেশন আছে, মোবাইল অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ ওপেন করলে প্রথম আলোর এমন ইন্টারফেস দেখা যায়। সেম একইভাবে যারা কম্পিউটার থেকে ব্যবহার করবে, পিসির জন্য প্রথম আলোর কোনো অ্যাপ্লিকেশন নাই, সফটওয়্যার নাই। কি আছে? ওয়েব বেজ অ্যাপ আছে, ওয়েব বেজ ওয়েবসাইট আছে। এইটা হচ্ছে একটা ওয়েবসাইট। সো এখান থেকে আমরা তাদের পত্রিকাটা পড়তে পারি। এই পত্রিকায় আজকে রাত 12টায় প্রিন্ট হয়ে সকালবেলা আবার কালকে আমাদের কাছে এই পত্রিকার খবরগুলোই চলে আসবে। ঠিক আছে? তা আমরা চিনলাম হচ্ছে ইউআরএল বার, এবং এই ইউআরএলে মূলত আমরা বিভিন্ন ওয়েবসাইটে বা ঠিকানার আমরা নামটা পেয়ে থাকি। সাধারণত ধরো পৌরসভায় যে তোমরা এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ করতে যাচ্ছ, তো জন্ম নিবন্ধন সনদ কোথায় করে, আসলে কিভাবে করে, কোন জায়গা থেকে করে? তার একটা ঠিকানা আছে। ঠিকানা কোথায়? ঢাকায়। কোথায়? ঢাকায় ঠিকানা। তাহলে ঘোড়াঘাটে বসে সে ঢাকার কাজটা করছে। কি মাধ্যমে করতেছে? ওয়েবসাইটের মাধ্যমে। আমরা যে রেজাল্ট দেখলাম, এসএসসি রেজাল্ট একসাথে পাবলিশ হইল, সবাই এক জায়গাতে গিয়া ভিড় জমাচ্ছে রেজাল্ট দেখার জন্য। কেউ দিনাজপুরের, কেউ যশোরের, কেউ বরিশালের, সবাই একই জায়গায় যেয়ে রেজাল্ট আমরা দেখছি। কোন জায়গায়? একটা ওয়েবসাইটে, ওয়েব অ্যাপ্লিকেশনে। সেই ওয়েব অ্যাপ্লিকেশনে যাওয়ার মাধ্যম হচ্ছে এই ইউআরএল বার। এই জায়গাটা দিয়ে আমরা সেখানে যেতে পারি। অথবা আমি যদি ইউআরএল বার বা তার নামটা ঠিক মতো না জানি, আমি ধরো হায়াতির নাম পুরাটা জানি না, আমি শুধু জানি যে হচ্ছে এইরকম কিছু একটা নাম হবে, তো আমি অন্য কিছু লিখলেও ওর নামের সাথে প্রাসঙ্গিক নামগুলো কিন্তু আমাকে সার্চ করে সে রিলেটেড ওয়েবসাইটগুলোকে আমাকে খুঁজে এনে দিবে। তো জন্ম সনদের কথা বলছিলাম। জন্ম সনদের যে ঠিকানাটা, জন্ম নিবন্ধন কীভাবে হয়? এখন কিন্তু নিজে নিজেও জন্ম নিবন্ধন করা যায়। নিজের জন্ম নিবন্ধনের আবেদন নিজেই করা যায় নির্ভুলভাবে, এবং সেটাকে অ্যাপ্রুভ করে প্রিন্ট করে নিজের কাজ চালিয়ে নেওয়া যায়। তাহলে দেখো, আমরা যদি এখানে জন্ম নিবন্ধন লিখি, জন্ম নিবন্ধন আবেদন, এটা লিখে আমরা সার্চ করলাম। প্রথম যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি bdris.gov.bd, এই যে জিওভি, আমরা এটাকে ক্লিক করলে এখানে আসবে। এই যে জিওভিটা মাঝখানে দেখতে পাচ্ছ, এটার কারণটা কি?
আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা সাধারণত এরকম হয় www.prothomalo.com বা facebook.com, youtube.com এই ধরনের নাম হয়ে থাকে। বাট আমরা এই জন্ম নিবন্ধনের এই ওয়েবসাইটে ঢুকে দেখতে পাচ্ছি এখানে bdris.gov.bd লেখা আছে, অর্থাৎ এইটা আমাদের ইউআরএল। এখন কথা হচ্ছে গভটা কি? গভটা হচ্ছে গভর্নমেন্ট, মানে সরকারি যে ওয়েবসাইটটা, এটার জন্য তারা গভর্নমেন্ট ইউজ করছে যেন মানুষ বুঝতে পারে যে এটা সরকারি ওয়েবসাইট, যেন কোনো ভ্রান্তির মধ্যে না থাকে। তো এইখান থেকে কিন্তু জন্ম নিবন্ধন করা হয়। ওই তুমি এখান থেকে করো, আবার পৌরসভায় গেলে ওরাও কিন্তু তোমাকে এখান থেকে অ্যাপ্লিকেশন আবেদন করাই দিবে। ঠিক আছে? জন্ম নিবন্ধন করার আবেদন ফি 100 টাকা, বাট তুমি ওখানে গেলে পরে তোমার থেকে নিবে হচ্ছে 200 টাকা। আর 100 টাকা কেন নিবে? বলবে যে চা নাস্তা খাবো, নাইলে বলবে যে হচ্ছে আমরা আবেদন করে দিলাম, নিব না। বাট তারা আবার সরকার থেকে বেতনও নিচ্ছে। তো নিজেই করে ফেলা যায়। এখান থেকে আমাদের জন্ম মৃত্যু নিবন্ধন আইন আছে, সব কিছু আছে। তো এই যে এখানে আবেদন প্রক্রিয়া কি বলছে, এই লেখাগুলো একটা একটা করে পড়তে হবে, জন্মস্থান সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশি হন লিখবেন, যদি আপনি পাকিস্তানি হন সেটাও দিবেন। আপনি এখানে টিক মার্ক দিয়ে দিলেন, কোন দেশে থাকেন সে দেশটা লিখে দিবেন। এই যে আর্জেন্টিনায় থাকেন না ব্রাজিলে থাকেন সেটা দিয়ে দিবেন। তো নিজেও নির্ভুলভাবে সব কিছু করা যায়। তার মানে এখন ইন্টারনেট রিলেটেড যে ব্যাপারগুলো আছে এইগুলোতে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে, কেননা আমাদের যে নাগরিক সুবিধাগুলো আছে, সেবাগুলো আছে, সব কিছু কিন্তু আমরা এখন নিজেই করতে পারছি বা পারবো। ঠিক আছে? সামনে তোমাদের পরীক্ষাগুলো হবে অনলাইন সিস্টেম। করো। যাচাই, হ্যাঁ যাচাই তো করবে। যাচাই করার কিছু মাধ্যম আছে। ধরো যদি আমাদের প্রত্যন্ত এলাকা হয়, সেইভাবে যাচাই করবে না, তোমাকে মৃত্যু সনদ দিয়ে দিবে। মৃত্যু সনদ তুমি পাবা। কি লাগবে? একটা ডেথ সার্টিফিকেট লাগবে। তারা তো তোমার বাসায় যেয়ে দেখে আসবে না তুমি মরছো না বাইচে আছো। এমনও হয় যে আমি আমার নিজের ডেথ সার্টিফিকেট নিজেই যা বানায় নিয়ে আসতেছি। তো ব্যাপার হচ্ছে যে ওরা বাসায় যেয়ে যাচাই করবে না যে তুমি মরছো না বেঁচে আছো, তোমার ডেথ সার্টিফিকেট আছে কি না এটা দেখবে। ওইটার উপরে ভিত্তি করে ডেথ সার্টিফিকেট কোথায় পাবা? ধরো যাদের মৃত্যু সনদ লাগে তারা মরে হাসপাতালে। কোথায় মরে? আর যারা বাড়িতে মরে তাদের কোনো ডেথ সার্টিফিকেট লাগে না। ডেথ ওই হাসপাতাল থেকে প্রেসক্রিপশনের মতো একটা প্রেসক্রিপশন দেয় যে এই লোকটা মরে গেছে, যে আমরা যে তাকে রিলিজ দিলাম ছাড়পত্র, ওইটাই হচ্ছে ওনার ডেথ সার্টিফিকেট। ঠিক আছে? ডেথ সার্টিফিকেট দিয়ে মৃত্যু সনদ উঠাইতে হয়। মৃত্যু সনদ কেন লাগে? ওই যে ব্যাংকের টাকা পয়সাগুলো খাওয়ার জন্য। ওইটা ছাড়া তো টাকা পয়সা নেওয়া যাচ্ছে না। এরপরে জমি জমা সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে, ওয়ারিশ যারা আছে তারা যে পাবে, ভাগ বাটোয়ারা হবে, এগুলার ঝামেলা যেন না হয় সেজন্য মৃত্যু সনদটা প্রয়োজন পড়ে। কিন্তু সাধারণত আমাদের এলাকায় এমনি যারা মারা যাচ্ছে, কিসের ডেথ সার্টিফিকেট, কিসের কি, মেম্বারও জানে না, চেয়ারম্যানও জানে না, কেউ জানে না। আর স্বাভাবিকভাবে ডেথ সার্টিফিকেট নিতে গেলে তোমার কোনো ঝামেলা নাই বললেই চলে। যেই ব্যক্তিকে ওখানে ডাটা এন্ট্রি করে দিবে, ও তোমার হচ্ছে বাসায় তো তোমাকে তো জীবনে চেনে না, তোমাকে দেখেও নাই, কাউকে যে জিজ্ঞেসও করবে না যে এই লোক মরছে না মরে নাই। ও দেখবে তোমার সার্টিফিকেট, প্রমাণ, কাগজ, সব জায়গায় কাগজ দেখে। এটা তো ঠুনকো একটা ব্যাপার। ব্যাংকের যে টাকা পয়সা লোন করা হয়, যে বিশাল বিশাল জালিয়াতি হয়, তোমরা জানলে অবাক হয়ে যাবে। ব্যাংক কি দেখে টাকা দেয়? তোমার মুখ দেখে? শ্বশুরের নাম দেখে টাকা দেয়? ব্যাংক টাকা দেয় তোমার অ্যাসেট দেখে, সম্পদ দেখে। সম্পদ কিভাবে দেখে? কাগজের মাধ্যমে দেখে। এমন না যে তুমি হচ্ছে ব্যাংকে বললা যে না আমার প্রচুর সম্পদ, আমার অনেক জমি, তো ব্যাংকের ব্যক্তিকে ওই কর্মকর্তাকে নিয়ে গেলে ওই যে
হচ্ছে পুয়া গাড়ির ওখানে নিয়ে যায়, বললে এই মাথা থেকে ওই মাথা যত দূর চোখ যায় সব আমার জমি। ব্যাংক এইভাবে দেখতে চায় না, ব্যাংক দেখতে চায় কাগজ। কাগজ সেটা তোমার লিগ্যালভাবে আছে কি না। এখন লিগ্যালটা ওরা সরাসরি সাথে সাথে যাচাই করে না। অনেক ব্যাংক করে, বিশেষ করে সরকারি যে ব্যাংকগুলো আছে, রাষ্ট্রীয় ব্যাংক যেগুলো, সোনালী ব্যাংক, তারপরে পূবালী ব্যাংক, এই ধরনের ব্যাংকগুলো কি করে, এগুলোকে কঠিনভাবে যাচাই করে এবং সময় নিয়ে যাচাই করে। কিন্তু সাধারণ এনজিওগুলো ওদেরকে কাগজ দিলেই হইল, কাগজ পাইলেই হয়েছে। তো এই জন্য আবার যারা চালাক তারা কি করে, ওই যে তোমাদের দলিল নিয়ে ক্লাস ছিল, দলিল নিয়ে কোনো ক্লাস করাইনি আমরা। একটা মনে করো যে এই বিল্ডিংটা যে আছে, মনে করো এটা একটা গোডাউন। এই গোডাউনটা আমি যে ভাড়া নিছি মনে করো, এবং এটার জন্য আমি জামানত দিয়ে রাখছি, ধরলাম দিয়ে রাখছি 1 লাখ টাকা, কিন্তু আমি ওখানে উল্লেখ করে দিলাম একটা জালিয়াতি করে 300 টাকার স্ট্যাম্পে 10 লক্ষ টাকা। এই বিল্ডিংটাই আমি ভাড়া, এখানে গোডাউনের জন্য 10 লক্ষ টাকা দিছি। আসলে আমি দেই নাই, বাট আমি 300 টাকা খরচ করে একটা স্ট্যাম্প তৈরি করছি। এই যে স্ট্যাম্পটা করলাম, এই স্ট্যাম্পের মূল্য কত এখন? 10 লাখ টাকা। মানে আমার জমি, আমার অ্যাসেটের দাম কত হইল? 10 লাখ। তার মানে আমি এই যে 10 লাখ টাকা যে বানাইলাম, এর বিনিময়ে আমি এখন এনজিও থেকে মিনিমাম 5 লাখ টাকা পাওয়ার যোগ্যতা অর্জন করলাম। এইভাবে আমি আরও 10-15টা একটা কিছু জমির আমি অ্যাসেট তৈরি করব, কিছু গাড়ির অ্যাসেট তৈরি করব, হ্যাঁ, তারপরে আরও কিছু জিনিসের তৈরি করব। ধরো রিক্সা, গাড়ি না, এগুলো একটা গ্যারেজের অ্যাসেট তৈরি করলাম। ও যখন দেখতে যাবে, কাগজপত্র হইল, দেখতে যাবে, ওকে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে একটা গোডাউনের ভিতরে দেখাইলাম একটা ভাঙ্গাচোরা গাড়ি আছে, আর বললাম সব গাড়ি বাইরে রাস্তায় চলতেছে, ভেজাল শেষ। এইভাবে কাগজ জালিয়াতির মাধ্যমেও কিন্তু অনেক বড় বড় হচ্ছে প্রতারণা করা হয় বা টাকা লেনদেন করা হচ্ছে। বাংলাদেশটা গরিব হয়ে গেল কেঙ্গা করে, ইনকে করেই। এইভাবেই আমাদের যেই নিজস্ব সম্পদগুলো ছিল সেগুলো পাচার হয়ে গেছে। ঠিক আছে, মানির পরিবর্তে সম্পদ, সম্পদের পরিবর্তে মানি, এইগুলার অনেক জটিল একটা ব্যাপার। তো যাই হোক, আমরা এদিকে ফিরে আসি। এখন আমাদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমরা গুগলের যে ক্রোম ব্রাউজার ব্যবহার করছি, এটা অনেক বেশি জনপ্রিয় একটা ব্রাউজার। এর আগে মাইক্রোসফটের EDGE একটা ব্রাউজার আছে, দেখাই। এই যে এটা দেখো, মাইক্রোসফট এজ সংক্ষেপে। এইটা যদি আমরা একটা ওপেন করি, এটা হচ্ছে মাইক্রোসফটের নিজস্ব সফটওয়্যার, ইন্টারনেট সফটওয়্যার। এটা ইউজ করে ইন্টারনেট ব্যবহার করা যায়, বাট সব থেকে বেশি বেশি ব্যবহৃত হচ্ছে এইটা। কেন ব্যবহার হচ্ছে? কারণ এটার ইউজার ইন্টারফেস এবং এটার সুবিধা। আমরা যে অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যবহার করি, এইগুলোর যে সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলো পাই, অ্যাপস, গেমস যেগুলো পাই, এগুলো সব গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়, তাই না? এটা গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হচ্ছে। গুগলের নিজস্ব এই প্লে স্টোরের কারণে প্রচুর পরিমাণ আমরা সব ধরনের অ্যাপস পাচ্ছি, সব ধরনের আমরা গেমস পাচ্ছি, সব কিছুই পাচ্ছি। সেম একইভাবে আমরা যখন গুগলের এই ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, ওয়েব বেসড যখন কাজ করব, ওয়েব বেসড ইন্টারনেটে, আমরা এখানে তো অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুযোগ নাই, এখানে ওয়েবসাইটের মাধ্যমে কাজ করব, তখন গুগলের এক্সটেনশনের ওয়েবসাইট আছে, এক্সটেনশন অ্যাপ। মানে আমরা এই ক্রোম ব্রাউজারেও অনেক অ্যাপ্লিকেশন অ্যাড করে খুব সহজে কাজ করতে পারবো। কিভাবে? সরাসরি আমাদের কম্পিউটারে অ্যাপস বা সফটওয়্যার ইনস্টল করতে হবে না, এই ক্রোম ব্রাউজারের মধ্যেই আমরা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে কাজ করতে পারবো। কী ধরনের কাজ? ধরো একটা স্ক্রিনশট নেওয়ার আমরা সফটওয়্যার এখানে ইনস্টল করবো এই ক্রোম ব্রাউজারের মধ্যে। যখন আমরা কাজ করব, কাজের ফাঁকে ফাঁকে কী হইলো, এখানে দেখা যাচ্ছে একটা কিছু বের করি, দেখি। মনে করো এখানে এই যে বাংলাদেশের ঘরের খবর যেভাবে পাকিস্তান পায়, এই নিউজটার আমরা একটা স্ক্রিনশট নিব। এখন স্ক্রিনশটটা কিভাবে নিব? স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের ডিফল্টভাবে আমাদের কম্পিউটারে একটা সফটওয়্যার আছে, স্নিপ সফটওয়্যার বলে।
তোমরা যদি একটু আমাদের স্টার্ট মেনুতেও যাও, এখানে নিচের দিকে আসলে একদম নিচের দিকে এই যে স্নিপ অ্যান্ড স্কেচ একটা সফটওয়্যার পাবা, এটা দিয়ে স্ক্রিনশট নেওয়া যায়। এখান থেকে নিউয়ে গেলাম, একটু অপেক্ষা করলে এরকম আসবে, এই যে প্লাস চলে আসছে। এখন যতটুকু অংশ আমি স্ক্রিনশট নিতে চাই এতটুকু সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ছেড়ে দিলাম, স্ক্রিনশট হয়ে গেছে। একটু লোড নিচ্ছে, ওয়েট। এই যে স্ক্রিনশটটা হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমি খুব সহজে এখান থেকে সেভ করতে পারি, বাট এটা একটা লং প্রসেস। কিন্তু আমার এখানে যদি কোনো সফটওয়্যার অ্যাড করা থাকে ক্রোম ব্রাউজারে, আমি এক ক্লিকেই কিন্তু এটা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারি খুব দ্রুত সময়ের মধ্যে। তো ওই সফটওয়্যারগুলো ডাউনলোড করার জন্য, ইনস্টল করার জন্য আমাকে যেতে হবে কোথায়? এখানে দেখো একটা এক্সটেনশন মেনু আছে, এটা হচ্ছে এক্সটেনশন মেনু বা আমাদের ওয়েব বেস যে সফটওয়্যারগুলো আছে এগুলো ইনস্টল করার জায়গা। এটাতে ক্লিক করলাম, করার পরে নিচের দিকে আসলে দেখতে পারবো এখানে ম্যানেজ এক্সটেনশন লেখা। এই ম্যানেজ এক্সটেনশনে আমাদেরকে যেতে হবে এবং এইখান থেকে ক্রোম ওয়েব স্টোর, কথার সাথে সাথে কি স্ক্রিন চলাচল করে না? তাহলে আমি বসে একটু জিরাই নিই, আসলে জানাই। আচ্ছা, তাহলে এইখানে এই যে ওয়েব, ক্রোম ওয়েবের স্টোর যেটা আছে আমাদেরকে এখানে যেতে হবে। আমার এখানে অলরেডি দুইটা সফটওয়্যার ইনস্টল করা আছে। একটা এটাও হচ্ছে স্ক্রিনশট নেয়ারই একটা সফটওয়্যার, এবং এটা হচ্ছে গ্রামার চেকের সফটওয়্যার। তো আমরা এই এক্সটেনশনের যে ওয়েবসাইটটা আছে, স্টোর আছে, এখানে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি এখানে গেমস আছে, এখানে বিভিন্ন টাইপের অ্যাপস দেখা যাচ্ছে। এখন আমার যেটা দরকার আমি সেইটা লিখে সার্চ করলে আমার প্রয়োজনীয় অ্যাপসগুলো আমি এখানে পাবো। তাহলে আমি যদি এখানে লিখি স্ক্রিনশট, স্ক্রিন লিখতেই এখানে অনেকগুলো এক্সটেনশন চলে আসছে বা অ্যাপস চলে আসছে। এর মধ্যে জনপ্রিয় যতগুলো দেখা যাচ্ছে সবগুলোই জনপ্রিয়, সবগুলোই চলে। বাট আমরা এখানে স্ক্রিনশট লিখে সার্চ করি, দেখি আরও কী আসে। প্রথমটা দেখতে পাচ্ছি অসাম স্ক্রিন রেকর্ডার, স্ক্রিন টুল, গো ফুল পেজ। এটা মূলত কাজ করে আমাদের অনেক লম্বা লম্বা যেই ওয়েবসাইটগুলো থাকে বা পেজ থাকে, একদম ধরো 10-20 পৃষ্ঠার মতো হয়ে গেছে, এই টাইপেরগুলোর জন্য এটা বেটার। তো এইভাবে আরও অনেকগুলো আছে। আমরা এখানে লাইট শ্যুট লিখেও সার্চ করতে পারি। লাইট শ্যুটও একটা স্ক্রিনশটের এক্সটেনশন। আমরা ধরো এইটাকে ইনস্টল করব। সো ইনস্টল করার উপায় কি? আমরা এখানে আসছি, এখান থেকে অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করতে হবে এবং এই জায়গা থেকে অ্যাড এক্সটেনশনটা এখানে চলে আসছে। এখন কথা হলো আবার চলে গেছে, কোথায় চলে গেছে? এই যে মেনুর ভেতরে আমরা যদি এখানে যাই, গেলে দেখতে পারবো এখানে এটা লুকিয়ে আছে। এইখান থেকে পিন করে দিতে হবে, পিন করে দিলে এটা উপরে চলে আসবে। এখন দেখো আমরা একটা স্ক্রিনশট নিব, এর স্ক্রিনশট নিচে আর নিতে চাচ্ছি না, এবার এইটা নিই, লিটনের স্ক্রিনশট। এবার আমরা লাইট শ্যুটে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখো তোমার স্ক্রিনটা হালকা ব্ল্যাক হয়ে গেছে, আসছে? আসছে? কি আসছে? আচ্ছা, পরে ক্লাস রেকর্ড পাবে, সমস্যা নেই, একটু ম্যানেজ করে নিতে হবে, সমস্যা নেই। সামনেরটাও দেখা যায়, তাই না? ডানে বামে একটু লক্ষ্য রাখো, তাইলেই হবে। তো আমাদের এখানে এক ক্লিকে এটা চলে আসছে। এখন আমি যে অংশটুকুকে স্ক্রিনশট নিতে চাই ওই অংশটুকুকে সিলেকশন করতে হবে। ধরো এতটুকু, একে যদি আরও ছোট বড় করা লাগে, যতটুকু চাই আমরা, সিলেকশন করার পরে আমাদের এইখানে এই যে সেভ অপশন আছে, এখানে ক্লিক করলাম।
কোন জায়গায় আমরা সেভ করতে চাই, এখানে স্ক্রিনশট নাম দিয়ে সেভ করব, ডাউনলোডের মধ্যে পিএনজি ফাইল সেভ করলাম, ব্যাস সেভ হয়ে গেল, সাথে সাথে ডাউনলোডও হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে কিন্তু খুব সহজেই কাজ করতে পারবো। আর কি সফটওয়্যার আছে প্রয়োজনীয় সফটওয়্যার? গুগল মিট আছে। গুগল মিটের নাম শুনছো তোমরা? কি করে? জুম, জুম দিয়ে কি করে? তারপরে ধরো যে ট্রান্সলেটর, তুমি ভাষা কম বুঝো বা বেশি বুঝো, গুগল ট্রান্সলেট তোমাকে হেল্প করবে। এখানে ট্রান্সলেটর অ্যাড করে রাখলা, যখন প্রয়োজন তখন সাথে সাথেই তুমি যে কোনো শব্দের ভাষাটাকে তুমি হচ্ছে করতে পারবে, ট্রান্সলেশন করতে পারবে। তো এখানে খুব দ্রুত গতিতে মনে করো, এখানে লেখাটা লিখলা, কপি করলা, এখানে গুগল ট্রান্সলেটর গেলা, পেস্ট করে দিলা, ট্রান্সলেটে ক্লিক করলা, কোন ভাষায় ট্রান্সলেট করবা সিলেক্ট করে দিতে হবে, বাংলা না ইংরেজি না উর্দু। সে বাংলা ভাষা কই? বিতে তো খুঁজে পাইলাম না। কোনটি কোনটি পাইছি? আচ্ছা ঠিক আছে, এটা দিলাম, এটা 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 ঠিক আছে। ও ইংলিশ থেকে ইংলিশ, এখানে আমাদের ভাষা সিলেক্ট করে দিতে হবে, বাংলা থেকে ইংলিশ হবে আর কি। আচ্ছা এটা গেল। এরপরে আমাদের যে আরও ভারী ভারী সফটওয়্যার, যে গুগল মিট, জুম, তারপরে স্কাইপ, তারপরে হচ্ছে কি আছে, বহু টাইপের আরও এক্সটেনশন আছে, অনেক রিপোর্ট তৈরি করার জন্য গুগল ডক্সের এক্সটেনশন আছে, এক্সটেনশনের কোনো অভাব নাই। এরপরে আমরা বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম, তোমরা দেখছো কি না, ভয়েস টাইপিংয়ের জন্য? সবাই দেখছো? দেখো নাই? দেখতে হবে। তো কম্পিউটারে কিন্তু খুব সহজেই ভয়েস টাইপিং করা যায়, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, যে কোনো ভাষাতেই তুমি এখন খুব সহজেই কথা বলতে পারো। ভাষা এখন কোনো সমস্যা না, ভাষা এখন থেকে বাস্তব জীবনে আমাদের কোনো সমস্যা নয়। আমরা যারা অনলাইনে কাজ করতে চাই বা কাজ করব টুকিটাকি যেমনটাই হোক না কেন, ভাষা রিলেটেড যে কোনো ব্যাপার কিন্তু এখন গুগল ট্রান্সলেটর বা গুগল মিট সলভ করে দিচ্ছে। ইভেন গুগল মিটের যেই আপডেট আসতেছে সেখানে রিয়েল টাইম আমি এখানে বাংলা ভাষায় কথা বলতেছি এবং ওই পাশে ঐশী ইংরেজিতে শুনতে পাচ্ছে, এই ধরনের ফিচারগুলো চলে আসছে। তো আমরা এখানে এই এক্সটেনশনের যে স্টোর আছে এইটাকে ব্যবহার করব আমাদের অস্ত্র ভাণ্ডার হিসেবে। আমাদের যাবতীয় যত অস্ত্র আছে, যত টুলস আছে সব পাবো এখানে, ঠিক আছে। এরপরে আমরা গুগলের প্রোডাক্টগুলো দেখি। ক্রোম ব্রাউজার ব্যবহার করার আর একটা কারণ হচ্ছে গুগলের প্রোডাক্ট, গুগলের যেই সফটওয়্যারগুলো আছে সেগুলো। কি কি সফটওয়্যার দেখো, এইখানে 9টা ডট দেখা যাচ্ছে। কয়টা? এখানে গুগল অ্যাপসে যদি ক্লিক করি, আমার মূলত যতগুলো অ্যাপস পাওয়ার আছে গুগল থেকে সবগুলোই আমরা এখান থেকে পাচ্ছি। মোর গুগলসে ক্লিক করলে আরও পাওয়া যাবে। সো এখানে যে অ্যাপসগুলো আছে, সফটওয়্যারগুলো আছে, সবগুলোই গুরুত্বপূর্ণ। ধরো প্রথমত অ্যাকাউন্ট, আমাদের যে জিমেইল অ্যাকাউন্টে আমরা কিন্তু 15 জিবি স্টোরেজ পাই ফ্রিতে। 15 জিবি পাই ফ্রিতে। কী জন্য পাই? আমরা কাউকে ইমেইল করব, কাউকে ফাইল পাঠাবো, কারো থেকে ফাইল পাবো, তারপরে ফাইল সংরক্ষণ করে রাখবো, সেইগুলোর জন্য। গুগল ড্রাইভ কী কাজ করে? আমাদের গুরুত্বপূর্ণ ছবি, মনে করো রংপুর চিড়িয়াখানায় গেছো, যায় ঢুকতেই ময়না পাখি ডাকতেছি, বসো বসো, এই যে ময়না পাখি যে ডাকলো, সেই সময়ে তোমার একটা ছবি তোলা ছিল, ওই ছবিটা তুমি গুগল ড্রাইভে আপলোড করে রাখছো। 40 বছর পর তোমার মনে হয়েছে যে ছবিটা বের করে আমার নাতিপুতিদেরকে একটু দেখাই, ঠিক আছে, সেটা গুগল ড্রাইভ এখন সম্ভব করে দেখাবে। ছোট তুমি রংপুরে ছিলা? সাব্বাস। মেডিকেলে আসছিলা? অসুখ ছিল? সমস্যা নেই, ঠিক আছে, বাকিটা দেখতেছি। আচ্ছা, গুগল ড্রাইভ গেল। এরপরে জিমেইল। তোমরা কি সবাই ইমেইল করতে পারো? কেন করো নাই? আজকে বাড়িতে আমাকে একটা ইমেইল করবা।
আমার ইমেইল আইডি হচ্ছে kausar.jh.bd@gmail.com। হোয়াটসঅ্যাপে লিখে দিব। কি বিষয়ে সেটা হচ্ছে হ্যাঁ 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 এইটাই এটা করতেই হয়, উপায় নাই, আমরা এখনও ইউজ টু হই নাই। তো জিমেইলকে আসলে এখানে এটা জিমেইল, এটার নাম কি? এটা হচ্ছে ইমেইল, ইমেইল পাঠানো, যদিও এটার নাম জিমেইল। হ্যাঁ, ইমেইলের মধ্যে পার্থক্য হচ্ছে ইমেইল করে জিমেইল দিয়ে। কথাই বুঝতো? ধরো আমি বললাম যে ভাই 2 ডালি আম কুরিয়ার করে পাঠান, এখন তুমি কুরিয়ার করে পাঠাবা, তো কোন কুরিয়ারে যাবা? না, জিমেইল তো কুরিয়ার না। তুমি যাবা, এখানে আশেপাশে সওদাগর আছে, এসআর পার্সেল আছে, সুন্দরবন আছে না, যে কুরিয়ার পার্সেলগুলো সেখানে যাবা, যে কোনো একটাতে দিবা। এগুলো হচ্ছে কোম্পানি, এগুলা কুরিয়ার কোম্পানি, বাট তুমি কি পাঠাবা? আসলে কুরিয়ারই পাঠাবা, তাই না? সেম ইমেইলটা হচ্ছে মূল নিয়ম বা কুরিয়ার, তুমি পাঠাবা, এটার নামই হচ্ছে ইমেইল, আর কোম্পানিটা হচ্ছে জিমেইল। একইভাবে মাইক্রোসফটেরও কোম্পানি আছে জিমেইল করার, ইমেইল করার জন্য। কি আছে? আউটলুক মেইল, outlook.mail, তারপরে হটমেইল আছে, তারপরে yahoo.mail আছে। এই ধরনের অসংখ্য মেইলের ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে ইমেইল করা যায়, সেম একই কাজ। আচ্ছা, গেল। তারপরে আর কি আছে আমাদের প্রোডাক্ট? জেমিনি আছে। জেমিনি সম্পর্কে জানো তোমরা? কি করে? গুগল এআই অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, নকল করার কাজে এখন পর্যন্ত খুব বেশি পারদর্শী। ঠিক আছে, বেশ কয়েকদিন আগেও বর্তমান সময়ে জেমিনি যে কাজটা পারে সেটা হচ্ছে যে কোনো লেখা, ছবি তুলছো তুমি, ওই ছবি থেকে লেখা খুব সহজে পড়তে পারে, খুব ভালোভাবে, নিখুঁতভাবে পড়তে পারে এবং সেটার উত্তর দিতে পারে। তো জেমিনি হচ্ছে নকল করার জন্য খুব ব্যবহার হয়েছে কয়েকদিন। এখন ধীরে ধীরে এটা এখন জেমিনি ইউজ হচ্ছে ভিডিও তৈরির জন্য, ভিডিও রিলেটেড কাজের জন্য তৈরি হচ্ছে। ওই যে তোমরা ফেসবুকে ঢুকলে হয়তো দেখতে পাও একটা বান্দর এসে বলতেছে, হাই গাইজ, আমি এখন বগুড়া শহরে আছি। এগুলো জেমিনি থেকে করা। তা বাংলাদেশের সবাই বান্দরামিনি করতে খুবই পটু। এর থেকে কত ভালো ভালো কাজ যে করা যায়, আর ওরা বান্দরের। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে গুগল ম্যাপস। ম্যাপসের সম্পর্কে আসলে কিছু বলার নাই। গুগল ম্যাপসের বিকল্প বাংলাদেশ, মানে গোটা পৃথিবীতে কোনো ম্যাপ নাই। এই ম্যাপসের কারণে তোমরা জানো কি না, তোমরা হয়তো সাধারণভাবে মনে করবা যে ম্যাপ আমাদের রাস্তা দেখায়, আমাদের লোকেশন দেখায়, আমাদের জায়গা চেনায়। এক্স্যাক্টলি শুধু এটাই না, এই ম্যাপসের কারণে কত পরিমাণ যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তোমরা নিজেরাও জানো না। ঢাকায় অনেকে উবার চালাচ্ছে, সহজ পাঠাও, বাইক চালাচ্ছে, তাই না? এরা জীবনেও ঢাকার অলিগলি চেনে না। কে চিনায় দিচ্ছে? গুগল ম্যাপস তোমার অলিগলি সব কিছু চিনিয়ে দিচ্ছে। এর কারণে কুরিয়ার যে রাইডারগুলো আছে তাদের চাকরির ব্যবস্থা হয়েছে, খুব সহজে তোমাদেরকে খুঁজে পাচ্ছে। ঐশী ঢুকে আছে ওই কই লালবাগের এক হচ্ছে লালদহ নদীর এক টঙের উপরে বসে আছে। এখন ওখানে সে হচ্ছে ওই কি বলে রংপুর হাব থেকে বা বিরামপুর হাব থেকে একটা পার্সেল আসতেছে ঐশীর জন্য, সে কেমনে ঐশীর পর্যন্ত পৌঁছাবে? হোম ডেলিভারি। আগে কি করতে হইতো? আগে যারা ম্যাপ ইউজ করা জানে না তারা যে কাজটা করতো, আমাদেরকে ফোন করে বলতো, ভাই ঘোড়াঘাট বাস স্ট্যান্ডে এসে বসে থাকেন, অথচ হোম ডেলিভারি আমাদের প্রোডাক্ট, আমার বাসায় এসে দিয়ে যাওয়ার কথা, ডোর টু ডোর, আমার দরজায় এসে দিয়ে যেতে হবে, আমি ওকে লাইভ লোকেশন পাঠিয়ে দিব। এটাই নিয়ম, কারণ হোম ডেলিভারির জন্যই আমরা পেমেন্ট করি। মানে আমাদের তখন ওই রাইডারগুলো ছিল কি, এই ম্যাপ ট্যাপ এত কিছু বোঝে না, লোকেশন। হোম ডেলিভারি মানে আমরা ওই উপজেলায় বা থানায় যেয়ে পৌঁছায় দিব, ঠিক আছে, এরকম কিছু। তো হ্যাঁ, বাড়তি একটা খরচ হয়ে গেল যেখানে হোম ডেলিভারি দেওয়ার কথা। এখনও অনেক জায়গায় করে, বাট যারা করবে তাদেরকে স্ট্রেট বলে দিবা, তুই যদি না আসিস ভাই প্রোডাক্ট নিয়ে ফিরে যা।
আর রাইডাররাও বোঝে যে আসলে হোম ডেলিভারি মানে কাস্টমারকে একদম বাসা পর্যন্ত পৌঁছায় দিতে হবে। আমাদের প্রত্যন্ত এলাকা, এখন ভাঙা টিনের বাড়ি, হয়তো ওই দরজা পর্যন্ত যাবে না, বাট অন্তত তোমার বাড়ির রাস্তা পর্যন্ত তো যাইতে হবে, ঠিক আছে? তো ম্যাপস আমাদের সময়ে বা আমাদের জন্য এটা একটা রহমত বলতে পারো, খুবই পজিটিভ একটা থিং। এটার জন্য আমাদের অনেকেরই কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং এটা আমাদের এখন প্রতিনিয়ত লাগে, প্রত্যেক দিনই প্রত্যেক সময়ের জন্য এটা খুবই জরুরি একটা ব্যাপার। কেউ একজন মনে করো যে মাইক্রো ভাড়া করে যাবা বা বাসে যাবা, এমন এক জায়গায় যাচ্ছ, ভাড়া জানো না কত, বাট তুমি ম্যাপ থেকে তোমার ডিরেকশন অনুযায়ী তুমি দেখতে পাচ্ছ এটা কত কিলোমিটারের রাস্তা, সেই অনুযায়ী তুমি তোমার বাজেটটাও ঠিক করতে পারতেছো। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে আরও অনেক বিষয় ছাড়া পড়লো, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে আলোচনা হবে এবং তথ্যবহুল আলোচনা হবে। আপাতত আমরা আজকে এতটুকুই রাখছি। তোমাদের গুগল ক্রোমের ব্রাউজারের যে এক্সটেনশনগুলো আছে এগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়া হলো। তোমরা গুগল ক্রোম নিয়ে একটু বাসায় গিয়েও কাজ করবে, ঠিক আছে? এটার দরকার আছে। এবং আমার জিমেইলটা দিব, তোমরা সবাই আমাকে একটা করে ইমেইল করবে।